নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলের সঙ্গে লিঙ্ক আপ বিদেশি প্লেয়ারদের কি আপডেট রয়েছে। ইভান চূড়ান্ত হয়ে যাওয়ার পরেও কি তাকে আমরা পরের সিজনে লাল হলুদ জার্সি গায়ে দেখতে পাবো না? কি আপডেট রয়েছে সেগুলো তোমাদের জানাবো। ভারতীয় প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে আন্ডার-19 দল নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা সেই মরক্কোর উইঙ্গারের কথা বলি, কালকে তোমাদের রাতেই জানিয়ে দিয়েছিলাম যে সেই মরক্কোন প্লেয়ারের কিন্তু খেলা রয়েছে এবং সেই খেলায় সে কীরকম পারফরমেন্স করে, তার কীরকম খেলা, সে কী লেভেলের প্লেয়ার সেটা কিন্তু দেখার সুযোগ রয়েছে। যেখানে আল হিলালের মুখোমুখি হয়েছিল এই মরক্কোন প্লেয়ার মুরাদ বাতনা। তো এর আগের লেগে যখন আল হিলালের সঙ্গে খেলা হয়েছিল সেই জায়গাতে কিন্তু অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সেই ম্যাচে কিন্তু 9-0 গোলে কিন্তু আল হিলাল এই মুরাদ বাতনার দলকে হারিয়ে দিয়েছিল। কিন্তু কালকে অসাধারণ খেলা হয়েছে, 4-3 গোলে হয়তো আল ফাতেহ হেরে গেছে, কিন্তু কি লেভেলের খেলাটাই হয়েছে। প্রথমের দিকে কিন্তু সুন্দরভাবে আল ফাতেহ তারা এগিয়ে যায়, 2-0 গোলে কিন্তু তারা এগিয়ে থাকে। একটা গোল যখন প্রথম যে গোলটা হয়, প্রথম গোলটা কিন্তু খুব ভালো একটা কাউন্টার অ্যাটাক থেকে গোল হয়। সেকেন্ড গোলটার ক্ষেত্রে কিন্তু মুরাদের একটা ছোট্ট একটা সুন্দর স্কিল ছিল, সেই জায়গায় নাম্বার 9 কিন্তু মুরাদকে বল দেয়। মুরাদ কিছুক্ষণ ওয়েট করে, সেখানে কিন্তু আরও এক প্লেয়ার এসে গেলে তার জন্য বল সাজিয়ে দেয় এবং সে সেখান থেকে একটা ক্রস, সেখান থেকে কিন্তু হেড দিয়ে দ্বিতীয় গোলটা আসে। এবং মুরাদের নামের পাশেও কিন্তু গোল রয়েছে, একটা ভালো কাউন্টার অ্যাটাকে উঠেছিল, সেই জায়গা থেকে বল তার কাছে যায় এবং সে বাঁ পায়ে কিন্তু সুন্দর ফিনিশিং করে এবং যা সুন্দর শট ছিল, তার উপর একটা ছোট্ট ডিফ্লেকশান ছিল, সেখান থেকে কিন্তু আল হিলালের বিরুদ্ধে কিন্তু গোল করা এবং একটা গোলের ক্ষেত্রে কিন্তু অবদানও রেখেছিল মুরাদ। তো যেরকম লেভেলের প্লেয়ার দেখলাম কালকে, এই প্লেয়ারকে আনতে গেলে বেশ খরচা করতে হবে, খরচা না করলে এই প্লেয়ারকে আনা সম্ভব নয়। হ্যাঁ, ইস্টবেঙ্গল মুরাদের সঙ্গে কথাবার্তা বলেছিল, তোমরা সকলেই জানো, কিন্তু ডিল যে ডান হয়ে গেছে সেটা কখনোই নয়। এবং এই প্লেয়ার এখনও তাদের দলের সঙ্গে বর্তমানে খেলছে, তার কাছে রীতিমতন কিন্তু আরও বেশ কিছু ইন্দোনেশিয়ান কোনো এক ক্লাবের অফার রয়েছে। এসে ইন্ডিয়াতে আসতে চায়, ইন্ডিয়াতে আসতে তার কোনো রকম সমস্যা নেই, কারণ 34 বছরে সে ইন্ডিয়াতে আসবে না তো কোথায় আসবে, কোনো রকম অসুবিধা নেই। এবং তার যেরকম স্কিল দেখলাম, স্কিল যথেষ্ট ভালো রয়েছে, তার বল ডেলিভারি খুবই ভালো এবং গোল করার এবিলিটি রয়েছে, ক্যাপ্টেনশিপ করার মতন ক্ষমতা রয়েছে এই মুরাদের। কিন্তু একটাই ব্যাপার যে মুরাদকে সাইন করাতে হবে, সাইন না করলে তো সেই প্লেয়ার আসবে না। কথাবার্তা বলছে কিন্তু সেটা কতদিন, এই ব্যাপারটাকে নিয়ে ম্যানেজমেন্টের একটু ভাবনা চিন্তা করা উচিত। যদি তারা সত্যি এই প্লেয়ারকে ফার্স্ট অপশান হিসাবে ভেবে থাকে তো সাইন করিয়ে নেওয়াটা মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। নিঃসন্দেহে ভালো প্লেয়ার এবং সে যেরকম উইং বরাবর খেলছে, যেরকমভাবে অ্যাটাক করছে, সে আরামসে অ্যাটাকিং মিডফিল্ডার বা সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও খেলতে তার কোনো রকম অসুবিধা হবে বলে তো মনে হয় না, কালকে যেরকম খেলা দেখলাম। তো যথেষ্ট ভালো লাগলো মুরাদের খেলা। তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। এরপরে ইস্টবেঙ্গলের সঙ্গে আরও এক বিদেশি প্লেয়ারের লিঙ্ক আপের খবর তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, 30 বছর বয়সী সার্বিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার ইভান মিলোরানোভিচ, যার সাথে কিন্তু এখনও তার যেই ক্লাবে যুক্ত রয়েছে সেখানে কিন্তু কন্ট্রাক্ট বাকি রয়েছে এবং বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু তার 5.5 কোটি টাকা। তো সেই প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গলের লিঙ্ক আপ, এবং তোমাদের আজ থেকে 5 দিন আগেই জানিয়েছিলাম শুধুমাত্র যে ইভান মিলোরানোভিচের দিকেই ইস্টবেঙ্গলের নজর রয়েছে সেরকম নয়, আরও এক ইভানের দিকে নজর ছিল যে পাঞ্জাব এফসিতে লাস্ট সিজনে খেলেছিল। তো এই ইভানের ব্যাপারে তারপরে খবরাখবর বেরিয়ে আসে যে হ্যাঁ, কথাবার্তা পজিটিভ দিকে এগিয়েছে, সে নিজে আসতে চায়, তার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। কিন্তু এই জায়গাতেই আসল খেলা হয়ে গেল। কালকে তার কাছে কিন্তু বেশ কিছু পেপার পাঠানো হয়েছিল, যেগুলো সিগনেচার হয়ে গেলে পরবর্তী সময় তাকে ইস্টবেঙ্গল সাইন করাতে পারতো, কিন্তু সেই সময় ইভান জানিয়েছে সে আসতে পারছে না। তার কারণ কি, বর্তমানে যে ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে সেই ক্লাব কিন্তু তাকে ছাড়তে চাইছে না। তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যেখানে ইভানের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে ফেলেছিল, তো কাজাকিস্তানের এই ক্লাবটা কিন্তু তাকে এখন ছাড়তে চাইছে না, কারণ কন্ট্রাক্টেড প্লেয়ার এবং তাদের ক্লজে এরকমটাও রয়েছে যে তার কাছে যদি বিদেশি কোনো ক্লাবের অফার আসে সে মুভ করতে পারবে, কিন্তু এখন সে বলছে মুভ করবে না। তাহলে ব্যাপার কি, তাহলে কি সে আর্থিক দিকে এখনও খুশি নয়? সেটাই হচ্ছে ব্যাপার, এছাড়া কোনো ব্যাপার নয়। এবং তাকে আনতে গেলে অন্তত সেপ্টেম্বর মাস হয়ে যাবে, তারপরই সে ইস্টবেঙ্গলে যোগদান করতে পারবে। আর আমাদের এখানে রীতিমতন যেরকমটা শোনা যাচ্ছে এই বছরে জুলাই মাস থেকেই সিজন শুরু হয়ে যাবে, সেখানে প্রথমে ফেডারেশন কাপ, তারপর ডুরান্ড কাপ
রয়েছে, আইএসএল রয়েছে, পরপর খেলা চলবে। তো সেই জায়গায় সেপ্টেম্বরে আসা মানে অনেকটাই দেরিতে। তো সেই জন্য এই প্লেয়ার আদেও ইস্টবেঙ্গলে আসবে কিনা পরবর্তী সময় এখনই কিছু বলা যাচ্ছে না, কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চাইছে তাকে নিয়ে আসার। তারা কিন্তু এখনই হাল ছেড়ে দিয়েছে ব্যাপারটা নয়, তারা কিন্তু চেষ্টা করছে যদি তার সাথে কোনো রকমভাবে কথাবার্তা বলে যদি তাকে নিয়ে আসা যায়। এবং আমাদের যেরকম আপডেট ছিল তোমাদের শেয়ার করেছিলাম আমাদের ভিডিওতে, যে তাকে বলা হয়েছে তার বর্তমান ক্লাবের সঙ্গে কন্ট্যাক্ট টার্মিনেট করতে, সেই ব্যাপারটাও এখনও ওপেন রয়েছে, কিন্তু এই ডিলটা হওয়ার চান্স অনেকটাই কম বলে এখন মনে হচ্ছে। এবার ট্রান্সফার মার্কেটে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, তোমরা জানো। তো সেক্ষেত্রে দেখাই যেতে পারে যে শেষ মুহূর্তে আবার ইভান সাইন হয়ে গেল, বা এটাও হতে পারে ইভান না এসে অন্য কোনো বিদেশি ডিফেন্ডার আসতে পারে। সেই জায়গায় কিন্তু ইভান নোভোসেলেজ একটা অপশান ইস্টবেঙ্গলের কাছে খোলা রয়েছে বলে শোনা গেছে। দেখা যাক পরবর্তী সময় যা যা আপডেট আসবে এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব। এবং এর সাথে সাথে অস্কার কিন্তু মিডফিল্ড পজিশনে বেশ কয়েকজন প্লেয়ারের নাম দিয়েছে, এবং তোমাদের আজ থেকে মোটামুটি 2 মাস আগে একজন প্লেয়ারের আপডেট শেয়ার করেছিলাম। সেই প্লেয়ারের সঙ্গেই কিন্তু এখন ইস্টবেঙ্গল অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে। 25 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার লালদেম সাঙ্গা, যে কিন্তু বর্তমানে খেলছিল রিয়েল কাশ্মীরের হয়ে, এবং রিয়েল কাশ্মীরের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে আসছে এই সিজনে। এবং এই বছরে আই লিগে কিন্তু 21 ম্যাচে 3টে গোল, 2টো অ্যাসিস্ট এবং অনেক চান্স ক্রিয়েট করেছে। ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলতে পারে। তো মূলত আইজলে একটা সময় খেলেছিল, এবং থাংবয় সিংটু পার্সোনালি কথাবার্তা বলছে এই রামসেঙ্গার সঙ্গে কিন্তু এখনও পর্যন্ত ডিল ডান হয়নি। এবং শুধুমাত্র যে ইস্টবেঙ্গল নয়, তার সাথে সাথে কিন্তু এই প্লেয়ারকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট শো করেছে পাঞ্জাব এফসি। তো এবার যে ইস্টবেঙ্গল শুধু কোনো প্লেয়ারকে চাইবে সেরকম নয়, বেশ কিছু ক্লাব কিন্তু এবার ট্রান্সফার মার্কেটে রীতিমতন অ্যাক্টিভ হয়ে গেছে। হায়দ্রাবাদের মতন দল যদি হ্যাংসিংকে সাইন করাতে পারে, তো যে কোনো প্লেয়ারকে যে কোনো দল নিতেই পারে, তোমরা বুঝতেই পারছো। তো অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব প্লেয়ারগুলোকে ডিল ডান করতে হবে, তা না হলে কিন্তু পরবর্তী সময় হাত কামড়াতে হবে। কারণ 31 মে এসে গেলে বেশিরভাগ প্লেয়ার ফ্রি প্লেয়ার হয়ে যাবে। তারা চাইবে যত তাড়াতাড়ি অন্য যে কোনো ক্লাবে মুভ করতে, তারা সাইন কমপ্লিট করতে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল যদি এরকম ধীরে চলো নীতি গ্রহণ করে, তাহলে সেটা মোটেই ভালো হবে না। এবং যেরকমটা তোমাদের জানিয়েছিলাম, ইস্টবেঙ্গল কিন্তু বেশ কিছু বড় নামের প্লেয়ারের পিছনে ছুটছে। অবশ্যই বড় নামের প্লেয়ার তো দরকার, কিন্তু ব্যাকআপ সাইনিংও কিন্তু কিছু করতে হবে, কিছু কোয়ালিটি প্লেয়ারকেও সাইন করাতে হবে। একটা বড় নাম, একটা বড় চমক দিয়ে বাদবাকি 5টা মাঝারি মানের বা 5টা একদম নিম্নমানের প্লেয়ার আনাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। তো সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই বোঝা উচিত ম্যানেজমেন্টের। তো এরপরে যদি আমাদের একটুখানি আন্ডার-19 দল নিয়ে কথা বলি, কালকে কিন্তু সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ম্যাচে দুর্দান্ত রেকর্ড। কালকেও কিন্তু 3-0 গোলে কিন্তু আমাদের ব্লু টাইগার্স ম্যাচ জিতে নিয়েছে। সেখানে কিন্তু ড্যানি মিতেইর আরও এক আমরা গোল দেখলাম, এবং কালকে পুরো ম্যাচ তো ডমিনেট করেছে আমাদের ব্লু টাইগার্স। তো এই দলটার দিকে কিন্তু যেরকম বেশ কিছু ক্লাব নজর রেখেছে, বিশেষত পাঞ্জাব এফসি, হায়দ্রাবাদ এফসি, তারা কিন্তু নজরে রাখছে বেশ কিছু প্লেয়ারের দিকে। এবং বেশ কিছু প্লেয়ার আই লিগে খেলে, তারা একদম আই লিগের লোয়ার ডিভিশন মানে একদম রিজার্ভ টিমে খেলে, সেখানে থেকেও বেশ কিছু প্লেয়ার তারা আইএসএলের রিজার্ভ দলে আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে। তো দেখা যাক পরবর্তী সময় যা যা আপডেট আসবে জানিয়ে দেবো। এবং আন্ডার-19 দল কিন্তু ফাইনালে কোয়ালিফাই করেছে। তোমরা কতটা খুশি কমেন্টে জানিও। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।